প্রিয় পাঠক বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। বিয়ে করবি আর বাসর করবি না, এরকম বললে তো হবে না। বাসর তো করতেই হবে, চল। দয়া করে এরকমটা করবেন না আরহান ভাই। বিশ্বাস করুন, আমি সত্যি আপনাকে বিয়ে করতে চাইনি। বলতে বলতে কেঁদে উঠল মিহিরা। এই এই একদম আমার সামনে নাটক করবি না, বলে দিলাম। তোর খুব শখ না আমাকে বিয়ে করার? তাহলে চল তোর শখ পূর্ণ করি, বলেই আরহান নেশাগ্রস্ত অবস্থায় মিহিরাকে টানতে টানতে বেড এর ছুঁড়ে মারে, আর তার সাথেই জোরপূর্ণভাবে নিজের পুরুষত্ব খাটাতে থাকে। মেয়েরা শব্দ করে কেঁদে ওঠে, অনেক আকুতি মিনতি করে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। হঠাৎ করেই 5 বছর আগে সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ায়। ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসল মিহিরা। মেয়েটার 2 চোখ দিয়ে অবিরাম অশ্রু ধারা বেরিয়ে আসছে। বেডসাইড টেবিল থেকে পানি নিয়ে খেয়ে নিজেকে স্বাভাবিক করে পাশে তাকাতেই দেখতে পায় পরম শান্তিতে ঘুমিয়ে আসে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, তার মেয়ে আয়রা। আনাহিরা খান আয়রা, মিহিরার একমাত্র অবলম্বন, একমাত্র বেঁচে থাকার কারণ, যার হাসি মুখ দেখলে প্রতিদিন ক্লান্ত শরীরে বাড়ি ফিরলেও সকল ক্লান্তি দূর হয়ে যায়। দূর মসজিদ থেকে আজানের শব্দ কানে আসতেই মিহিরা বুঝল ভোর হয়ে গেছে আর ফজরের আজান হয়ে গেছে। তাই আর দেরি না করে মেয়ের কপালে চুমো দিয়ে ওঠে ওয়াশরুমে চলে গেল অজু করার জন্য। মিনিট 5 যেতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মিহিরা। জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে আবার জায়নামাজ গুছিয়ে রেখে মেয়ের পাশে বসে মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে চোখ বন্ধ করে নিল। রাতের আধার কাটিয়ে পূর্ণ দিগন্তর হতে ভোরের আলো ফুটেছে। প্রাকৃতি জুড়ে হালকা শীতল বিরাজমান। সুব্রত ভাঙা বিছানায় ব্ল্যাকেস্ট গায়ে জড়িয়ে গম্ভীর ঘুমিয়ে তলিয়াছে মিহিরা। তখনই সূর্যের আলো মুখে পড়ায় বিরক্তিত চোখ খুলল। মুখ চোখ মেলেই তাকায়, তারপর আর মোর ভেঙে উঠে বসে। পাশ ফিরিয়ে তাকাতেই দেখতে পায় তার ছোট প্রাণটাকে, তার কলিজার টুকরাকে। বাচ্চাটার গায়ের রং ধবধবে ফর্সা, মাথায় হালকা ব্রাউন চুল। বাচ্চাটা কেমন করে ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে তা দেখেই মিহিরার মুখের হাসি ফুটে উঠল। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল সর্বোত্তম সকাল 7টা বাজে। তারপর সে উঠে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। কিছুক্ষণ পর সে বেরিয়ে আসলো, তারপর চলে গেল ব্যালকনিতে। কিছুক্ষণ সেখানে হাঁটাহাঁটি করে রুমে ফিরে এলো, তারপর আবার বিছানার কাছে গিয়ে মেয়ের পাশে বসে তাকে ডাকতে লাগলো, আম্মা ওঠো, সকাল হয়ে গেছে। আম্মু ওঠো। তখনই চোখ পিটপিট করে তাকালো বাচ্চাটা। সামনে মাকে দেখতে পেয়ে একগাল হাসি দিল, তারপর চিকন কণ্ঠে বলে উঠল, সকাল হয়ে গেছে আম্মা? জি আম্মু, এবার তাড়াতাড়ি উঠে নেবার। আর একটুখানি ঘুমায় আম্মা। আর একদমই না, অনেক বেলা হয়ে গেছে আম্মু। তোমাকে ফ্রেশ করিয়ে খাইয়ে রেখে আমাকে আবার ডিউটিতে যেতে হবে। গুড মর্নিং আম্মা, বলে বাচ্চাটা উঠে বসলো। তোমাকে কি সুন্দর লাগতাছে আম্মা। আমি জানি আপনি এটা সব সময় বলেন আম্মু। মায়ের কথা শুনে বাচ্চাটা খিলখিলিয়ে হেসে ওঠে। প্রাণ জড়ানো সেই হাসিতে মিহিরার সমস্ত পৃথিবী ঝলমলিয়ে ওঠে। তার সমস্ত কষ্ট বিলীন হয়ে যায়। বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। লন্ডনে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টের অন্ধকার রুমে ব্যালকনির ইজি চেয়ারে বসে এক দৃষ্টিতে সামনে থাকা ল্যাপটপের দিকে তাকিয়ে আছে এক ব্যক্তি। ল্যাপটপে দেখা যাচ্ছে এক রমণীর ছবি। ব্যক্তিটি এক হাতে সিগারেট খেয়ে সুখে একবার করে টান দিচ্ছে, কিন্তু তার গভীর দৃষ্টি সামনে থাকা ছবির নিবদ্ধ। চারদিকে শুনশান নীরবতা। সেই নীরবতা ভেঙে রুমের দরজা খুলে প্রবেশ করে একটি ছেলে। স্যার,
আপনার আগামীকাল রাতের ফ্লাইট। ছেলেটির কথা শুনে সামনে থাকা ব্যক্তিটি বিড়বিড় করে বলে, খুব শীঘ্রই ফিরছি আমি। ফ্রেশ হয়ে মেয়েকে নিয়ে নিচে আসতেই মিহরা দেখল সানজিদা বেগম সোফায় বসে চা খাচ্ছেন আর আমজাদ সাহেব বসে খবরের পেপার পড়ছে। তাদেরকে নিচে নামতে দেখে সানজিদা বেগম উঠে আয়রাকে নিজের কোলে নিয়ে বলে উঠলেন, অবশেষে আপনার ঘুম ভাঙল নানু ভাই। নানু, তুমি জানো তোমার মেয়ে একটা পচা। আমি বললাম আর একটুখানি ঘুমায়, কিন্তু তোমার মেয়ে আমাকে ঘুমাতে দিল না। তুমি কিন্তু তোমার মেয়েকে বকে দিবে। আমি আচ্ছা করে আমার মেয়েকে বকে দিব, ঠিক আছে। কথাটা শুনে সে খিলখিলিয়ে হাসতে লাগলো। আয়রার কথা শুনে সকলে হেসে ফেলেছে। ততক্ষণে রুশনার উপর থেকে নিচে নেমে এসেছে। সে এসে আয়রাকে নিজের কাছে নিয়ে আদর করে বলে উঠল, ওরে আমার পাকা বুড়ি। বুড়ি শব্দটা শুনতেই বিরক্তিতে নাক মুখ কুঁচকে ওঠে। বলে উঠল, আমি বুঝি আমি বলি না, আমি বেবি, বুঝছো? আমাকে দেখে কি তোমার বুলি মনে হয়? আচ্ছা, অনেক হয়েছে, এবার সবাই চলো নাস্তা করতে। কত বেলা হয়েছে সেদিকে খেয়াল আছে কারো? বলেই সানজিদা বেগম সকলকে তাড়া দিতে লাগলো। তারপর সবাই গিয়ে ডাইনিং টেবিলে বসলো। সানজিদা বেগম সবাইকে খাবার সার্ভ করে নিজে ও বসে পড়ল। মিহিরা ওই একটু একটু করে পরোটা ছিঁড়ে আলু ভাজি নিয়ে মেয়েটাকে খাওয়াতে লাগলো আর নিজেও খেতে লাগলো। সবাই যে যার যার মতো নাস্তা করে নিজেদের রুমে চলে গেল। মিহিরাও আয়রাকে সানজিদার বেগমের কাছে রেখে উপরে চলে গেল তৈরি হতে। রুমে এসে একটা হালকা রঙের সুন্দর থ্রি পিস পরে নিল। মিহিরা গায়ের রং উজ্জ্বলা ফর্সা, টানা টানা হরিণের ন্যায় চোখ জোড়া আর গোলাপি রাঙা ঠোঁট। এক কথায় বলতে গেলে যথেষ্ট সুন্দরী মিহিরা। তারপর মিহিরা তার কোমর সমান চুল গুলোকে একটা ক্লিপের সাহায্য আটকে দিল। মুখে একটুখানি ক্রিম আর ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিল। ব্যাস, মিহিরা একেবারে। সে সবসময় সিম্পল থাকতে পছন্দ করে। তারপর নিজের প্রয়োজনীয় সব কিছু ব্যাগে গুছিয়ে নিয়ে নিজেকে একবার ভালো করে আয়নায় দেখে নিয়ে রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। নিচে আসতেই দেখতে পেল সানজিদা বেগম আয়রাকে নিয়ে সোফায় বসে আছে। মিহিরা তাদের দিকে এগিয়ে গেল। মামুনি, বাবা আর রুষাকে দেখছি না, তারা কোথায় গেল? সোফায় বসতে বসতে কথাটা বলে উঠল, তোর বাবা বোধহয় রুমে আছে, আর রুষা কিছুক্ষণ আগেই কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। ও বলেই মেয়েকে কোলে তুলে নিয়ে আদর করে দিতে দিতে বলল, আম্মা এখন ডিউটিতে যাচ্ছে সোনা। তুমি কিন্তু নানুকে একদম জ্বালাতন করবে না, কেমন? একদম লক্ষ্মী বাচ্চার মতো নানুর হাতে খেয়ে নিবে, ঠিক আছে সোনা? অতটা আম্মা। বলেই আয়রার মাথা নাড়ালো। আমি তাহলে এখন আসছি মামুনি। বলেই সে উঠে দাঁড়ালো। আচ্ছা, সাবধানে যাস। আর এই নে টিফিন বক্স। বলেই তিনি একটা টিফিন বক্স ব্যাগে এগিয়ে দিল। বাই বেবি, বাই মাম্মা। বাই। বাইরে এসে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল মিহিরা। তারপর বেরিয়ে পড়ল নিজের গন্তব্যের উদ্দেশ্য। কিছুটা রাস্তা আসতেই জ্যামে পড়ল। প্রায় আধ ঘন্টা যাবৎ জ্যামের মধ্যে আটকে আছে মিহিরা। বিরক্তিকর একটা অবস্থা, তার উপর আবার এই জ্যামে ছাড়ার নাম নিচ্ছে না। ব্যাগ থেকে ফোন বের করে একবার সময় দেখে নিল, 9:30। তাকে যেমন করেই হোক 10টার মধ্যে হসপিটালে পৌঁছতে হবে। এর মধ্যে জ্যাম ছুটে গেল। গাড়ি ফুল স্পিডে বাড়িয়ে ছুটল হসপিটালের উদ্দেশ্য। হসপিটালে পৌঁছাতে গাড়ি পার্কিং লটে রেখে হসপিটালের ভেতরে ছুটল। নিজের কেবিনে এসে ব্যাগটাকে টেবিলের উপর রেখে চেয়ারে গা এলিয়ে দিল। এর মধ্যে তাড়াহুড়া করে কেবিনে প্রবেশ করলো একজন নার্স। ম্যাম, একটা ইমার্জেন্সি
পেশেন্ট এসেছে, অবস্থা খুব একটা ভালো না, আর এই মুহূর্তে অন্য কোনো ডক্টর ফ্রি নেই একমাত্র আপনি ছাড়া। আচ্ছা, তুমি চলো, আমি আসছি। মেয়েটা চলে যেতেই মিহিরাও উঠে দাঁড়ালো বাইরে যাওয়ার উদ্দেশ্য। তারপর সে কেবিনে ঢুকলো। সেখানে সেই পেশেন্টকে রাখা হয়েছে। কেবিনে ঢুকেই দেখলো মেয়েটা প্রেগনেন্ট, বয়স খুব একটা বেশি না। আচ্ছা, তুমি আমাকে পেশেন্টের ফাইলটা দাও। কেবিনে থাকা নার্সের উদ্দেশ্য কথাটা বলল। নার্স মেয়েটার ফাইলটি আগিয়ে দিল। ফাইলটি হাতে নিয়ে সব রিপোর্ট দেখে বুঝলো আসলে মেয়েটার অবস্থা গুরুতর। সে নার্সকে ওটি রেডি করতে বলে কেবিনের বাইরে এসে মেয়েটাকে ফ্যামিলির কাছে গেল। আপনারা কি পেশেন্টের বাড়ির লোক? জি ম্যাম, ম্যাডাম। দেখুন, আমি আপনাদের কোনো মিথ্যে আশা দেব না। আসলে পেশেন্টের অবস্থা খুবই গুরুতর। পেটের মধ্যে থাকা বাচ্চাটা পজিশন ঘুরে গেছে, তার সাথে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। এরকম অবস্থায় হয়তো আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবো। এই নিন, বন্ড পেপারে সাইন করে জমা দিবেন, বলেই ওটিতে চলে গেল মিহিরা। দীর্ঘ 3 ঘন্টা পর ওটি রুমে দরজা খুলে সাদা তোয়ালেতে পেঁচিয়ে ছোট একটা নবজাতক শিশুকে কোলে নিয়ে বের হয়ে এলো মিহিরা। পেশেন্টের ফ্যামিলির নিকট এগিয়ে গেল। কংগ্রাচুলেশন, মেয়ে সন্তান হয়েছে। সকালে সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। তখনই মেয়েটার হাজবেন্ড বলে উঠল, আমার ওয়াইফ কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, আপনার ওয়াইফ একদম সুস্থ আছে। কিছুক্ষণ পরই কেবিনে দেওয়া হবে। এবার মেয়েকে কোলে নিন, বলেই বাচ্চাটাকে তার কোলে তুলে দিল। তারপর নিজের কেবিনে এসে আগে ফ্রেশ হয়ে তারপর ফোনটা হাতে নিয়ে দেখল 1:30। যেহেতু দুপুর হয়ে গেছে, তাই সে সানজিদা বেগমের ফোন করলো। ফোন রিসিভ হতেই সে বলে উঠল, মামনি, আয়রা কি দুপুরে খাবার খেয়েছে? এখন সে কি করছে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই খেয়েছে, এখন ঘুমিয়ে পড়েছে। তুই খেয়েছিস? না মামনি, এবার খাবো। আচ্ছা তাহলে রাখি, বলেই সে কল কেটে দিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। আর ভাবতে লাগলো, আজ সে যা কিছু হয়েছে সব কিছু এই মানুষগুলোর জন্য। তারা যদি তাকে 5 বছর আগে না বাঁচাতো, তাহলে হয়তো তার অস্তিত্ব এতদিনে পৃথিবী থেকে মুছে যেত। আর হয়তো সে কখনো জানতে পারতো না যে তার মধ্যে আরও একটা প্রাণ বেড়ে উঠেছে। এই মানুষগুলো এত ভালো যে তাকে নিজের মেয়ে বানিয়ে নিয়েছে। এই মানুষগুলোর জন্যই সে আবার নতুন করে বাঁচতে শিখেছে। এই একদিনের খানবাড়ির সকলে একসাথে সকালে নাস্তা করতে বসেছে। খানবাড়ির প্রধান কর্তা ইহাজ খান এবং ওনার স্ত্রী দিলোরা বেগম। তাদের 3 সন্তান, 2 ছেলে ও 1 মেয়ে। বড় ইমতিয়াজ খান ও তার স্ত্রী মাইমুনা খান। তাদের 3 সন্তান, বড় মেয়ে আহনান খান আর বিয়ে আরও অনেক আগেই হয়ে গেছে। বর্তমানে সে স্বামীর সাথেই বিদেশে চলে গেছে, আপাতত এখন সেখানেই আছে। তারপর বড় ছেলে শেহজাদ খান আরহান আর ছোট মেয়ে হৃদিতা খান। মেজ ছেলে ইমরান খান, তার স্ত্রী আয়েশা খান, তাদের 2 সন্তান, বড় ছেলে মেহতাজ খান আশরান, ছোট মেয়ে ফারিস্তা খান মিহিরা এবং একমাত্র মেয়ে রুবাইয়াতা খান, তার স্বামী আজিজ শেখ এবং তাদের একমাত্র মেয়ে স্নেহা। ইলেহা খান অনেক বছর আগেই মৃত্যুবরণ করেছে। দিলুরা বেগম ও তার ছেলে মেয়েদের এবং নীতি নাতিদের নিয়ে খান পরিবার বর্তমানে সকলে একসাথে নাস্তা করেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। কাজের মেয়েটা গিয়ে দরজা খুলে দিল এবং কানে ভেসে উঠল অতি পরিচিত একটি কণ্ঠস্বর। আম্মু! এতগুলো বছর পর ছেলের কণ্ঠস্বর শুনেই থমকে গেল মিসেস মাইমুনার। দীর্ঘ 5 বছর পর নিজের ছেলেকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কিছু বলার ভাষা হারিয়ে ফেললেন।
এতগুলো বছর পর নিজের নারীছেঁড়া ধন, কলিজার টুকরোরা ছেলেকে চোখের সামনে দেখে কি প্রতিক্রিয়া দেখানো উচিত তা বুঝতে পারল না। মাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরহান নিজেই এগিয়ে আসলো। কেমন আছো আম্মু? আরহানের বলতে দেরি হলেও মিসেস ময়মুনার ছেলের বুকে ঝাঁপিয়ে পড়তে দেরি হয়নি। তিনি ছেলেকে বুকে জড়িয়ে কেঁদে উঠলেন। এতগুলো দিন গেল, বছর গেল, একবারও আমাদের কথা তোর মনে হলো না? এখন তো ফিরে এসেছিস, আর কত কাঁদ আর কত কাঁদবে আম্মু? তুই কি করে বুঝবি মায়ের মন? যখন বাবা হবি তখন বুঝবি সন্তান দূরে গেলে কেমন লাগে। মায়ের কথা শুনে আরহান হেসে ফেলল। শহরে কোলাহল ছাড়িয়ে কিছুটা দূরে নিরিবিড় শান্তিপূর্ণ জায়গায় গড়ে উঠেছে একটি বড় ডুপ্লেক্স বাড়ি। গেট দিয়ে ঢোকার সময় সর্বপ্রথম নজরে আসে একটি নেমপ্লেট, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে খান ম্যানশন। বাড়িটি পুরো রং হালকা ক্রিম আর সাদা রঙের, তার উপর মার্বেল পাথরের আধুনিক সব কারুকাজ করা। বড় বড় জানালা আর সামনে সবুজ লাল, সব মিলিয়ে বাড়িটির সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বাড়ির সামনে ছোট একটা বাগান, সেখানে রয়েছে নানান রকম রঙিন ফুল আর গাছপালা। মাঝখানে পাথরের সরু পথ যা সোজা মূল দরজা দিয়ে নিয়ে গেছে। দরজাটি কাঠের, তাতে সূক্ষ্ম নকশা করা, যা বাড়ির রুচি শীতলতা পরিচয় দেয়। এই বাড়িটি ইহলহাজ খান মানে মিহিরা দাদুর অনেক ভালোবেসে বানিয়েছিল। যদিও এখন তিনি আর বেঁচে নেন। এখন এই বাড়িতে তার 3 ছেলে মিলেমিশে একসাথে থাকে। ছোট থেকেই মিহিরা সকলে আদরে ছিল। মা বাবা আর ভাইয়ের চোখের মণি। সকলেই মিহিরাকে অনেক বেশি ভালোবাসে। এর অবশ্য একটা কারণ আছে। কারণটা হলো সকলের ধারণা যে মিহিরা কিছুটা তার দাদির মতো দেখতে। তাই তার বাবা চাচারা তাকে একটু বেশি ভালোবাসতো। সে যখন যাই চাইতো তখনই সেটা এনে তার সামনে হাজির করা হতো। পরিবারের সকলের সাথে হেসে খেলে তার দিনকাল পার হচ্ছিল। কিন্তু একটা সিদ্ধান্ত তার পুরোটা জীবন এক নিমিষেই পরিবর্তন হয়ে গেল। তখন সে সদ্য এইচএসসি পাশ করে মেডিকেলে ভর্তির প্রিপারেশন নিচ্ছিল। এমন সময় মিহিরার দাদু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালে নেওয়া হলো। ডাক্তাররা জানান তিনি আর বেশি দিন বাঁচবেন না। তখন আরহান লন্ডনের ছিল পড়াশোনার খাতিরে। প্রিয় দাদু এরকম অবস্থা কথা শুনে সে দেশে ফিরে আসে। মিহিরা দাদুকে বাড়িতে আনা হয়। এখন তিনি কিছুটা সুস্থ তাই। কিন্তু যতদিন যাচ্ছিল ইলোহাস সাহেব বুঝতে পারছিলেন তার হাতে আর বেশি সময় নেই। তখন তিনি একটা সিদ্ধান্ত নেয়। কথাটা তিনি নিজের অর্ধাঙ্গিনীকে জানালেন। ও খুশি হন। তিনি একদিন তার 3 ছেলে এবং তাদের বউদেরকে একান্ত নিজের রুমে ডেকে পাঠালেন। সেই দিন ইলোহাস সাহেব নিজের রুমে বসে খবরের কাগজ পড়েছিলেন। এমন সময় রুমের দরজায় টোকা পড়ে তিনি সেদিকে তাকালেন। দেখলেন 3 ছেলে এবং বৌমা দাঁড়িয়ে আছে। তিনি তাদেরকে ভেতরে আসতে বললেন। সবাই ভেতরে এসো, আর আসার সময় দরজাটা লাগিয়ে দিও। তার কথা মতো সকলে ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। আমার কাছে এসে বসো, তিনি ছেলেদের উদ্দেশ্যে বলেন। কি এমন গুরুত্বপূর্ণ কথা ছিল বাবা, যার জন্য আমাদেরকে এমনভাবে ডেকে পাঠালেন? কথাটা ইশতিয়াক খান বলে উঠলেন। নিশ্চয় গুরুত্বপূর্ণ কথা আছে বলেই তোমাদেরকে এখানে ডাকা হয়েছে, তাই না? বলেই তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তোমরা সবাই জানো যে এখন আর আমার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। নিজের শরীরের অবস্থা দেখে আমি বুঝতে পারছি যে আমার হাতে আর বেশি সময় নেই। এমনভাবে বলবে না বাবা। আমরা তো তোমার চিকিৎসা করছি। দরকার হলে
আমরা তোমাকে বিদেশে নিয়ে যাব, তবুও এমনভাবে বলো না। বাঁচার মরণ সব কিছুই ওপরওয়ালার হাতে। এখানে চাইলেও আমরা কিছুই করতে পারবো না। তাই আমি আর তোমাদের মা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। কেমন সিদ্ধান্ত সেটা জানানোর জন্যই তোমাদের ডাকা হয়েছে। আমার সকল নাতি নাতিদের মধ্যে আমি আরহাত আর মিহিকে একটু বেশি ভালোবাসি, সেটা তোমরা সবাই জানো। তাই আমি আরহাত আর মিহিরায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। কথাটা শুনেই সকলে চমকে উঠল। ইহল হা ইলহাস সাহেব এর যে এমন কোনো সিদ্ধান্ত নেবে তা কেউ ঘুণা করেও ভাবেনি। কিন্তু বাবা, এটা কি সম্ভব? তোমরা চাইলেই সম্ভব। দেখো, ছেলে মেয়ে যেহেতু তোমাদের, তাই তাদের ভালো খারাপ সিদ্ধান্ত তোমরা নেবে। আমি শুধু আমার শেষ ইচ্ছেটুকু জানালাম। আমরা না হয় রাজি হলাম, কিন্তু আরহার কি রাজি হবে? আর মিহিরাও তো বিয়ের বয়স হয়নি। দেখো, আমি যখন তোমাদের মাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, তখন তোমাদের মায়ের বয়স মাত্র 15 বছর। সে জায়গায় মিহিরা এখন 18 চলেছে। আর আরহানকে রাজি করানোর দায়িত্ব আমার। এখন তোমরা বলো, রাজি কি না? আমরা তোমার সিদ্ধান্তে রাজি বাবা। ব্যাস, তাহলে এখানেই কথা শেষ। এতক্ষণ নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা হিসাব মেলাতে ব্যস্ত ছিল মিহিরা। এমন সময় কেবিনের দরজায় নক হওয়ায় চোখ মেলে তাকালো সে। কামিন। কেবিনে প্রবেশ করার অনুমতি পেতেই নার্স মেয়েটি ভেতরে ঢুকলো। আসলে আসলে ম্যাম, কিছুক্ষণ আগে যে পেশেন্টের অপারেশন করলেন, তার বাড়ির লোকজন আপনার সাথে দেখা করতে চায়। তারা বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তুমি তাদেরকে ভেতরে আসতে বলো। আচ্ছা ম্যাম, বলেই মেয়েটা চলে গেল। কিছুক্ষণ পর কেবিনে প্রবেশ করলো সেই পেশেন্টের হাজবেন্ড। তাকে দেখে মিহিরা বলে উঠল, আসুন, এখানে বসুন। আসলে ম্যাম, তখন আপনি ওভাবে চলে আসায় আপনাকে ধন্যবাদ দেওয়া হয়নি। আর যদি আপনি না থাকতেন, তাহলে হয়তো আমি আমার স্ত্রী সন্তানকে হারিয়ে ফেলতাম। আজ আপনার জন্য তারা বেঁচে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমাকে কারণ সেই দিন যদি না থাকতেন, তাহলে আমি কিছুই করতে পারতাম না। মুচকি হেসে কথাটা বলে উঠল মিহিরা। তারপর নিজের ব্যাগ নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসলো। প্যাকিং এরিয়া এসে নিজের গাড়িতে বসে স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এক বিশাল বড় গেটের সামনে এসে গাড়ি থামলো। সামনেই এক বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। বাড়িটা পুরোটাই আধুনিক ডিজাইনের নিখুঁত সুন্দর। বাড়িটা দেখে যে কেউ প্রশংসা করতে বাধ্য। চারদিকে বড় বড় ঝাড়বাতিতে আলোয় পুরোটা বাড়িটা যেন ঝলমল করছে। গেট দিয়ে ঢুকতেই দেখা যায় নেম প্লেটের লেখা আছে চৌধুরী নিবাস। মিহিরা গাড়ি থেকে বেরিয়ে আসতেই দারোয়ান বলে উঠল, আসসালামু আলাইকুম মিহিরা আম্মা। ওয়ালাইকুম আসসালাম চাচা। দিনকাল কেমন যাচ্ছে? সব ঠিকঠাক? আলহামদুলিল্লাহ আম্মা, সব ঠিক আছে। তারপর মিহিরা দরজার সামনে এসে বেল বাজালো, কিন্তু কেউ দরজা খুলছে না দেখে কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল। অন্যদিকে তো হলে তো সে এবার বেল বাজাতেই তার মেয়ে এসে দরজার সামনে হাজির হয়। আর এখনো কেউ দরজা খুলছে না। কি ব্যাপার? তার ভাবনার মাঝেই সানজিদা বেগম এসে দরজা খুলে দিলেন। আজকে বাড়ি একটা ফাঁকা ফাঁকা লাগছে কেন মামুনি? বাকি সবাই কোথায়? তোর বাবাই আর রুষা আয়রাকে নিয়ে একটু বাইরে বেরিয়েছে। মেয়েটা জেদ ধরেছিল বাইরে ঘুরতে যাবে বলে, তাই। কখন গিয়েছে? তুই আসার কিছুক্ষণ আগেই বেরিয়েছে। আচ্ছা, তুই যা, ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য নাস্তা রেডি করছি। ঠিক আছে মামুনি। বলেই হিমিরা রুমে চলে আসলো। এসেই আগে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে।
কিছুক্ষণ পর একেবারে শাওয়ার নিয়ে বের হয়ে এলো। নিজের কোমর সমান চুলগুলো ভালো করে টাওয়াল নিয়ে মুছে নিয়ে টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে রুম থেকে বের হয়ে আসলো। নিচে এসে সোফায় বসতে সানজিদা বেগম তাকে নাস্তা দিল। এর মধ্যে আবারও কলিং বেল বেজে উঠল। তা দেখে মিহিরা উঠতে যাবে, তখন তাকে থামিয়ে সানজিদা বেগম গেলেন দরজা খুলতে। দরজা খুলতেই দেখা গেল রুষা আয়রাকে কোলে নিয়ে ভেতরে ঢুকছে। তাদের পিছনে আমজাদ সাহেব ও আছেন। ড্রয়িং রুমে আসতেই থাক মাকে দেখতে পেয়ে রুষার কোল থেকে নেমে ছুটে মায়ের কোলে চলে গেল আয়রা। মেয়েটাকে ছুটতে আসতে দেখে মিহিরা হেসে মেয়েকে কোলে তুলে নিল। তুমি কখন এসেছো আম্মা? মাম্মা, আমি কিছুক্ষণ আগেই এসেছি আম্মু। জানো মাম্মা, আমি আজকে কত জায়গায় ঘুরেছি, অনেক অনেক খাবার খেয়েছি। আই আইসক্রিম খেয়েছি। এরকম একটা ওয়াদের তুমি এখন আইসক্রিম খেয়েছো? যদি ঠান্ডা লেগে যায় তো আমার থেকে কেউ খারাপ হবে না। আমি তো খেতে চাইনি, মিম্মি জোর করে দিয়েছে। তবে রে বিচ্ছু, আমি জোর খাইয়েছি নাকি না আপনি জেদ করে খেয়েছেন? হ্যাঁ, মেকি রাগ দেখিয়ে বলে উঠল রুষা। তা দেখে আয়রা খিলখিলে হেসে উঠল। এইদিকে খান বাড়িতে রান্নাঘরে রান্নাবান্নার ধুম আয়োজন চলেছে। এগুলো বছরের পর ছেলে বাড়ি ফিরেছে, সেই খুশিতে ছেলের পছন্দ সব রান্না নিজ হাতে করেছে ময়মুনা খান। আর হাত অনেকক্ষণ আগে উপরে চলে গিয়েছে ফ্রেশ হওয়ার জন্য। অতীত এখন বাজে রাত 10টা। খান ম্যানশনে সকলে রাতের খাবার খেয়ে বসেছে। এই বাড়ির একটাই নিয়ম, দুপুরের খাবার যে যেখানেই খান না কেন, রাতের খাবারটা সকালে একসাথেই বসে খাবেন। এটাই এই বাড়ির নিয়ম। আর এই নিয়ম বানিয়েছে এই বাড়ির প্রধান কর্তা ইহাজ সাহেব, অর্থাৎ মিহিরার দাদু। এখনও এই বাড়িতে তার কথা মতো সব কিছুই চলে। বাড়ির সকলে ওর তা মেনে চলে। এখন ড্রয়িং টেবিলে বাড়ির বড় সদস্য থেকে শুরু করে ছোট সদস্য সকলেই সেখানে উপস্থিত, শুধুমাত্র একজন ছাড়া। আরহান কোথায় বড় বৌমা? ইলহাজ সাহেব তার বড় ছেলের বইয়ের উদ্দেশ্য কথা বললেন। আমি তো কিছু জানি না বাবা, আমাকে শুধুমাত্র বলে গেল বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। সে কি জানে না এই বাড়ির নিয়মকানুন, যে রাত 10টার পর এই বাড়ির ছেলে মেয়েরা বাইরে থাকে না? আর শান দাদু ভাই, আর খানকে একটা ফোন করো। জি দাদু, আমি এখনই করছি বলেই পকেট থেকে ফোন বের করে যেই না কল দিতে যাবে, তখনই পেছন থেকে আরহানের আওয়াজ শোনা গেল। আর কাউকে ফোন করা লাগবে না, আমি এসে পড়েছি বলেই সে এগিয়ে এলো। লেট করে ফেরার জন্য দুঃখিত দাদাজান। আসলে অনেক দিন পর পুরনো বন্ধুবান্ধব সবাই এক জায়গায় হয়েছিলাম, তো তাই সময়ের খেয়াল ছিল না। আচ্ছা যান, ফ্রেশ হয়ে আসেন, আপনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। জি দাদাজান, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি বলেই সে উপরে চলে গেল। কিছুক্ষণ পর আরহান ফ্রেশ হয়ে চলে নিচে আসতেই সকলে একসাথে খাবার খাওয়া শুরু করলো। বাড়ির বউয়েরাও দাঁড়িয়ে সকলে খাবার সার্ভ করতে লাগলো। এরপর সকলে খেয়ে দিয়ে যে যার রুমে চলে গেল। মিহিরাও নিজের রুমে এসে আর কিছুক্ষণ পড়াশোনা করে তা ঘুমিয়ে পড়ল। সকাল সকাল ফোনের রিংটোনের শব্দই বিরক্তিতে চোখ মেলে তাকালো মিহিরা। ফোনটাও খুঁজতে খুঁজতে ততক্ষণে কলটা কেটে গেল। তখন সে দেখলো ফোনটা বালিশের নিচে রাখা, ফোনটা হাতে নিতেই আবারও সেটা বেজে উঠল। সে না দেখলেই ফোনটা রিসিভ করে কানে ধরে আবার শুয়ে পড়ল। হ্যালো, কে? মিহিরা ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল। আমি কে? তুই চিনিস না মিহিরার বাচ্চা? দেখ,
আমার এখনো বিয়ে হয়নি, এর মধ্যে তুই আমায় বাচ্চা পেলি কই? দেখ মিহি, একদম ফাজলামি করবি না, বলে দিলাম। তুই জানিস না 9টা থেকে কোচিং, আর তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। তার উপর আজকে টেস্ট আছে, কোচিং, এই তুই ভুলে গেছিস? টেস্টের কথা শুনতেই চটচট চটচড়ে শোয়া থেকে উঠে বসলো মিহিরা। তার তো মনেই নেই আজকে টেস্ট আছে। সরি দোস্ত, আসলে সত্যি আমার মনে ছিল না আজকে টেস্টের কথা। আমাকে 5 মিনিট সময় দে, আমি এখনই আসছি, তাড়াতাড়ি আয়। আমি সেই কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছি তার জন্য, আর উনি পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর একটুখানি অপেক্ষা কর, আমি আসতেছি। বলে কল কেটে মিহিরা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। তারপর রুমে এসে ঝটপট একটা সুন্দর সুতি গোল জামা পরে চুলগুলোকে আঁচড়িয়ে নিয়ে সুন্দর করে মাথায় ওড়না দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। নিচে আসতেই দেখলো সকলে মিলে টেবিলে বসে নাস্তা করছে। তার হাতে একদমই সময় নেই, তাই সে চুপি চুপি বের হতে যাচ্ছিল, কারণ এখন কেউ দেখে ফেললে তার নাস্তা না করিয়ে ছাড়বে না। কিন্তু শেষ রক্ষা বোধহয় হলো না। তার আগেই তার আম্মু তাকে ফেলে মেয়েকে দেখেই মিসেস আয়শা বলে উঠল, নাস্তা না করেই কোথায় যাওয়া হচ্ছে? আসলে আম্মু, আজকে কোচিংয়ে একটা টেস্ট আছে, তাই একটু আগে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি লেট করে ফেলেছি, হাতে একদম সময় নেই। তার ওপর ফারিহা রাস্তায় অপেক্ষা করছে অনেকক্ষণ যাবৎ। নাস্তাটা করে তারপর যাও। নাস্তা করার একদম সময় নেই আম্মু, তাহলে অনেক বেশি লেট হয়ে যাবে। মিহিরা দাদুভাই নাস্তা করে তারপর যান। তাছাড়া আপনি তো বাড়ির গাড়ি করেই যাবেন, তাই খুব বেশি একটা লেট হবে না আশা করছি। দাদাজানের কথায় ফেলতে পারেন না বিধায় টেবিলে গিয়ে বসলো সে। টেবিলে বসতেই মেয়ের দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে মিসেস আয়শা। তারপর তাড়াহুড়া করে একটুখানি খেয়ে ব্যাগ নিয়ে বাইরে ছুটল মিহিরা। বাইরে এসে গাড়িতে উঠে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। কিছু দূর আসতেই দেখলো তার প্রাণপ্রিয় বান্ধবী ফারিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে। তাকে দেখেই ড্রাইভারকে গাড়ি থামাতে বলল সে। সরি সরি দোস্ত, লেট করার জন্য। তোর সরি তুই তোর কাছেই রাখ। প্রাণ প্রায় আধা ঘন্টা ধরে এই কাটকাট রোদ, তার জন্য দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছি, আর এখন মহারানী সরি বলতে আসছে? আমি কি ইচ্ছে করে লেট করেছি? কাল রাতে দেরিতে ঘুমানোর ফলে লেট হয়েছে। রাগ করিস না রে, দেখ অলরেডি আমরা লেট করিস না, চল। বলেই দুজনে গাড়িতে উঠে বসলো। মিহিরা আর ফারিয়া তাদের বন্ধুত্বর সেই ছোটবেলা থেকে, দুজনে একসাথে স্কুল জীবন শেষ করেছে, আর এখন দুজনে একসাথেই মেডিকেলে প্রিপারেশন নিচ্ছে। তারপর দুই বান্ধবী গল্প করতে করতে কোচিং এসে পৌঁছালো। এদিকে 10টা বাজতেই আরহান ঘুম থেকে উঠল। তারপর ফ্রেশ হয়ে নিচে আসতে দেখলো ড্রয়িং রুমে সম্পূর্ণ ফাঁকা। অবশ্য তখন কারণ না থাকার কথা, কারণ সবাই একসাথে নাস্তা করলেও আরহান সেখানে ছিল না। তারপর সবাই যে যার মতো নাস্তা করে নিজেদের কাজে বেরিয়ে পড়েছে। আরহানের বয়স 23 বছর। অতিরিক্ত ফর্সা গায়ের রং আর চোখের মনি কিছুটা বাদামি রঙের। এক কথায় অতিরিক্ত সুদর্শন পুরুষ বলা চলে। আরহান আর আরশাদ দুইজন প্রায় সমবয়সী। আরহানের থেকে 2 বছরের বড় আরশান। নিচে এসে টেবিলে বসতেই মিসেস ময়মুনা ছেলেকে নাস্তা দিলেন। নাস্তা করে উঠতে তাকে কফি এনে দিলেন। তারপর বলেন, কফিটা খাওয়া হয়ে গেলে একবার তোমার দাদাজানের সাথে দেখা করে এসো। আমাকে বলেছিল তুমি উঠলে আমি যেন তোমাকে তার রুমে পাঠাই। আচ্ছা আম্মু, বলেই সে কফিটা শেষ করে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য দাদাজানের রুম। দাদাজানের রুমের সামনে আসতেই সে দরজায় নক করলো। দাদাজান শব্দ শুনে ইহো
ইলহাস সাহেবের বই থেকে মুখ তুলে তাকালেন, দেখলেন আরহান দাঁড়িয়ে আছে। তাই তিনি তাকে ভেতরে ডাকলেন। আরহান ভিতরে আসতেই তিনি বললেন, বসো দাদু ভাই, এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তা কি করবে ভেবেছ? পড়াশোনা তো প্রায় শেষের দিকে। এরপর কি নিজেদের পারিবারিক বিজনেসে দেখাশোনা করবে, নাকি অন্য কিছু? আসলে দাদা যান, এখন ও সেভাবে ভেবে দেখিনি। আচ্ছা, তো এখন আসল কথায় আসি, যেটার জন্য তোমাকে এখানে ডাকা হয়েছে। কি এমন কথা দাদা যান? আসলে আমি তোমার আর মিহিরার বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। কই বলেই আরহান দাঁড়িয়ে পড়ল। গল্প প্রণয়ের প্রথম প্রেম, পর্ব 1 থেকে 4 চলবে।